রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ক্রসিংয়ে বসানো হয়েছে এআই ক্যামেরা। ইতোমধ্যে ৮টি পয়েন্টে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্তত ৩০টি স্থানে ধাপে ধাপে বসানো হবে এআই ক্যামেরা। গেল সপ্তাহে মামলাও হয়েছে ৩ শতাধিক। এদিকে যানবাহনের সঠিক স্থানে রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং RFID ট্যাগ লাগানোর নির্দেশনা দিয়েছে ডিএমপি। রাজধানীর কারওয়ান বাজার বসানো হয়েছে এআই ক্যামেরা। আইন অমান্য করলে বা যানবাহনের লাইসেন্সের মেয়াদ না থাকলে শনাক্ত করছে এই ক্যামেরা। ক্রসিংয়ে লালবাতি না মানা, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ ৬টি ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করবে ডিএমপির গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে বসানো এআই ক্যামেরা। এছাড়া গাড়ির মেয়াদোত্তীর্ণ কাগজপত্র বিআরটির ডাটাবেস থেকে শনাক্ত করতে পারবে এ প্রযুক্তি। এতে স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে, SMS ও নোটিশ যাবে মালিকের কাছে। সাড়া না দিলে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে। এই কার্যক্রম থাকবে, আস্তে আস্তে এর আওতা আরও বাড়ানো হবে। এর মাধ্যমে আমরা এই ট্রাফিক ব্যবস্থাপনা একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। বর্তমানে রাজধানীর গুলশান, বিজয় সরণি সহ ৮টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন হলেও পর্যায়ক্রমে প্রায় ৩০টি জায়গায় এই ব্যবস্থা চালু করা হবে। এটা হলে আমাদের উপরে চাপটা অনেকাংশে কমে যায়, মানে আমাদের কাজে অনেক সহায়ক হয়। মানুষজন হয়তো প্রথম দিকে একটু অভ্যস্ত হইতে একটু দেরি হবে, বুঝবে না সে কোন দিক দিয়ে অন্যায় করছে। তারপরে দেখবেন আস্তে আস্তে সব শৃঙ্খলা চলে আসবে। শাস্তি নয়, বরং সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জনসচেতনতা বাড়াতে এমন ব্যবস্থা, বলছেন ডিএমপি কমিশনার। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো ১,০০০ মামলা হবে। আধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সবকিছু নিয়মের মধ্যে আনা হবে বলেও আশা পুলিশের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইডিয়াল ও নিউ আনন্দ বেকারির পাউরুটিতে মিলেছে ক্যান্সারের জীবাণু। ঢাকা দক্ষিণের ল্যাব পরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিরাজ চুইগোস্তের ঘিতে দুধের অস্তিত্ব পাওয়া যায়নি। এরই মধ্যে সিরাজ চুইগোস সহ 2টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আইডিয়াল বেকারির পাউরুটি বিক্রি হয় সুপার শপ থেকে মহল্লার দোকানে, সেখান থেকে পৌঁছে যায় নগরবাসীর নাস্তার টেবিলে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষার এই ল্যাবে সম্প্রতি পাউরুটি, ঘি এবং বোরহানি পরীক্ষা করা হয়েছে। পাউরুটির মধ্যে পাওয়া গেছে পটাশিয়াম ব্রোমেড নামে একটি উপাদান, যেটি কিনা ব্যবহৃত হয় কসমেটিক্স তৈরিতে এবং বিভিন্ন রাসায়নিক পরীক্ষার ক্ষেত্রেই এই পটাশিয়াম ব্রোমেডটি ব্যবহার করা হয়। এবং এখানকার যারা বিশেষজ্ঞরা যারা আছেন তারা বলছেন যে এটি মানবদেহের জন্য এতটাই ক্ষতিকর যেটি কিনা ক্যান্সারের জীবাণু বহন করে। এই বেকারির পাউরুটিতে ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ব্রোমেড, যা শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইডিয়াল বেকারি। পটাশিয়াম কোনটা, ব্রোমেড কোনটা? পটাশিয়াম ব্রোমেড না, আমাদের শুধু ইস্ট ব্যবহার হয়, ক্যালপোনা ব্যবহার হয়। পটাশিয়াম ব্রোমেড মিলেছে নিউ আনন্দ বেকারির পাউরুটিতেও। জনপ্রিয় সিরাজ চুইগোস্তের বোরহানি ও ঘি পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি। ঘিতে ৯৭% দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও কোনো উপস্থিতি পাওয়া যায়নি। বোরহানিও মানহীন। যদি আমাদের কোনো ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আমরা ইনশাআল্লাহ এটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ঢাকা দক্ষিণ সিটির ল্যাবের তথ্য বলছে পাউরুটিতে পাওয়া পটাশিয়াম ব্রোমেড ব্যবহার হয় কসমেটিক্সে, আর ঘি তৈরি হচ্ছে শুধু পাম অয়েল দিয়ে। পাউরুটিতে আমরা পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পেয়েছি আর কি। এই পটাশিয়াম ব্রোমেটটা মূলত কসমেটিক আইটেমগুলোতে ব্যবহৃত হয়, বা এটা হচ্ছে বিভিন্ন রাসায়নিক পরীক্ষার কাজেও ব্যবহৃত হয়। এটা ব্যবহার করার ফলে পাউরুটি নরম হয় এবং পাউরুটির ফোলা ভাবযুক্ত হয় আর কি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পটাশিয়াম ব্রোমেড মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু ক্যান্সার, যেরকম খাদ্যনালীর ক্যান্সার বা আমাদের যে ইন্টেস্টাইন বা স্টোমাক ক্যান্সার, এই ক্যান্সারের সাথে এর সম্পর্ক পাওয়া গিয়েছে। এটা কোষের ডিএনএ কে ভেঙে ফেলে, কোষের ডিএনএ এর পরিবর্তন করে। কোষের ডিএনএ এর পরিবর্তন হলে মানুষের ক্যান্সার হতে পারে। খাদ্যে ভেজালের অভিযোগে এরই মধ্যে 4টি মামলা হয়েছে, আরও 2টি প্রক্রিয়াধীন। সিরাজ চুইগোস্ত সহ 2টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পটাশিয়াম ব্রোমেড যেটা, এটা নিরাপদ খাদ্য আইন 2013 এর 24 এবং 33 ধারায়
মামলা দায়ের করেছি। সিরাজ চুই সেটা হলো 26 এবং 33 ধারায় নিরাপদ খাদ্য আইন 2013 এবং সর্বোচ্চ শাস্তির জন্য আদালতের কাছে আমি পেয়ার দিছি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। দয়া করে সংশোধিত হয়ে যান, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের স্বাস্থ্য নিয়ে খেলবেন না, এটা আপনার কোনো অধিকার দেয় নেই কেউ। এবং যদি এইটা আপনারা যে কেউ করেন না কেন, আমি অন্তত যতক্ষণ আছে আমি বলেছি যে আপনাদেরকে আইনের আওতায় আনা হবে। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের জুনে নিরাপদ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০০ শিক্ষকের জাল সনদ চিহ্নিত হয়েছে। এসব শিক্ষককে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাল সনদকারী শিক্ষকদের পেছনে ৩৭৫ কোটি টাকা খরচ হয়েছে, যা এসব শিক্ষকদের কাছ থেকেই আবার আদায় করা হবে বলে জানিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সহ নানা অনিয়মের তদন্ত করে সংস্থাটি। সাম্প্রতিক সময়ে জাল সনদের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০০-এর বেশি শিক্ষকের জাল সনদের প্রমাণ মিলেছে। এদের বেশিরভাগের বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। চূড়ান্তকরণের প্রক্রিয়ায় এই জাল সনদ যাচাই করা হয়েছে। যাচাই করার প্রেক্ষিতে এই যে বিপুল সংখ্যক জাল সনদ ধরা পড়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, এসব শিক্ষক গড়ে ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করছেন। এদের বেতন বাবদ দেয়া হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা এসব শিক্ষককে ফেরত দিতে হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে সুপারিশ, এবং ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পত্র দিয়েছেন। শিক্ষা গবেষকরা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে জাল সনদধারী বাকি শিক্ষকদেরও চিহ্নিত করতে হবে। আগামী দিনে যেন কেউ প্রতারণা করে শিক্ষক না হতে পারে সেটি নিশ্চিত করতে হবে। অনতি বিলম্বে বন্ধ করে ফেলা দরকার এবং চিহ্নিত করা দরকার। এবং চিহ্নিত হয়েছে তো মাত্র একটা অংশ, আমরা দেখতে পাচ্ছি অল্প একটা অংশ, হয়তো এর পেছনে আরও অনেক রয়ে গেছে। কত ভয়ঙ্কর কথা। জাল সনদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আরও শতাধিক সনদ এরই মধ্যে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৫০০-র মতো সনদ চিহ্নিত করা হয়েছে, যেগুলো অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের জাল সনদ এটি লজ্জাজনক। শুধুমাত্র যারা জাল সনদ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এই সনদ দেওয়ার সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে এদের যারা নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধেও নিতে হবে আইনি ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সিলেবাস পাল্টানো সময়ের দাবি। এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির জাতীয় কর্মশালায় একথা বলেন তিনি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় তারেক রহমান উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির কর্মশালা উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে। তাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সিলেবাস পাল্টানোর প্রয়োজন তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতার অভাবে দেশে বেকারত্ব বাড়ছে। এজন্য পুঁথিগত শিক্ষার চেয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী শিক্ষায় জোর দিচ্ছে বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার
অর্থ বরাদ্দ দেবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের উন্নয়নের জন্য বিদেশে মেধা পাচার বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম সহ সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীরা হল 1 আগস্টের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মঙ্গলবার জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করতে আসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তাদের সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ঘণ্টাখানেক পরিদর্শন শেষে বেরিয়ে আসেন তারা, কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর। ফ্যাসিজম থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, এই জাদুঘর হচ্ছে তার প্রতিবিম্ব। জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। এটি দেখলে অশ্রু সম্বরণ করা অত্যন্ত কঠিন। যেভাবে এদেশের তরুণ কিশোর শিশুরা জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, জুলাইয়ের শেষে অথবা 1 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে। আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের একটি সময় নির্ধারণ করবেন বলেও জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করবে বিএনপি সরকার। রেকর্ড প্রায় 9 লাখ কোটি টাকার এ বাজেট বাস্তবায়নে উচ্চ প্রত্যাশার পাশাপাশি আছে নানা চ্যালেঞ্জও। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ঋণ পরিশোধের চাপ মোকাবেলায় সরকারের প্রাধান্য। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিত ও বিনিয়োগ বান্ধব পরিবেশে গুরুত্ব দিতে হবে আগে, বলছেন বিশ্লেষকরা। দীর্ঘ প্রায় 2 দশক পর আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। সব ঠিক থাকলে আগামী 11 জুন ঘোষণা হতে পারে সরকারের নতুন বাজেট। সম্ভাব্য 9 লাখ কোটি টাকার এই বাজেটে মূল লক্ষ্য অর্থনীতি স্থিতিশীল করা এবং জনমুখী উন্নয়ন নিশ্চিত করা। মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, বাজেটে গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও করছে সরকার। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জে ফেলবে নিত্যপণ্যের দাম, জ্বালানি সংকট, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং ঋণ পরিশোধের চাপ। তাই জন আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে যৌক্তিক উন্নয়ন ব্যয় বাড়ানোর পরামর্শ তাদের। একদিকে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, আরেকদিকে বাজেট সাইজ কিছুটা হলেও বড় হতে হবে। বিশেষ করে উন্নয়ন ব্যয়, যৌক্তিক উন্নয়ন ব্যয়, ক্রিটিক্যাল উন্নয়ন ব্যয় বাড়াতে হবে। এই ব্যালেন্সটা এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট সাইজ যেটাই হোক, এই অর্থায়নের ব্যবস্থার উপর নির্ভর করবে সরকার বাজেটটা কতটা বড় করতে পারবে। অর্থনীতিকে শক্তিশালী করতে জ্বালানি সংকট মোকাবিলায় আগামী বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা চান ব্যবসায়ীরা। পাবলিক সেক্টরে যে মানুষজন আছেন, কর্মকর্তা কর্মচারী আছেন, ইনাদেরও কিন্তু এফিসিয়েন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যেরকম বাড়াতে হবে, তার সাথে করাপশনটাকেও কিন্তু কমায় নিয়ে আসতে হবে। এই করাপশনটাকে কন্টেন করলেই কিন্তু আমাদের ইজ অফ ডুইং বিজনেস নিয়ে যে আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলি, অনেক দ্বার কিন্তু খুলে যাবে। জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতি পূরণের রূপরেখা বাজেটে উঠে আসবে বলে আশা করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাট থেকে বুড়িমারি রেলপথ এখন এক আতঙ্কের জনপদ। 100 কিলোমিটার দীর্ঘ পথে 122টি লেভেল ক্রসিং থাকলেও গেটম্যান আছে মাত্র 32টিতে।
ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। রেল বিভাগ বলছে সীমাবদ্ধতার কথা, তবে স্থানীয়দের দাবি দ্রুত গেটম্যান নিয়োগ দিয়ে নিরাপত্তা নিশ্চিতের। ব্রিটিশ আমল থেকেই উত্তরের জেলা লালমনিরহাটের মানুষের প্রধান ভরসা রেল যোগাযোগ। এই পথে চলাচল করছে করতোয়া, বুড়িমারি, কমিউটার সহ মোট 8টি ট্রেন। লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত 100 কিলোমিটার রেলপথে মোট লেভেল ক্রসিং রয়েছে 122টি। এর মধ্যে অনুমোদিত 92টি, অবৈধ 30টি। বৈধ ক্রসিংয়ের মধ্যে গেটম্যান আছে মাত্র 32টিতে, বাকি 60টি ক্রসিংই অরক্ষিত। গেটম্যান কিংবা সংকেত না থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় পথচারীরা। এই গেট দিয়ে আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিনই 5-7 বার যাওয়া আসা করি। এইদিকেই আমাদের বাড়ি, এই দিকের লোকজন যাওয়া আসা করে, খুব বিপজ্জনক। এখানে ভয়ে পার হইতে হয়। বাচ্চা কাছে স্কুল থেকে যাইতে পারে না, যে হঠাৎ করে দেখা যায় এপাশ থেকে ট্রেন আসতেছে, ওপাশ থেকে ট্রেন আসতেছে, বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। অনেক সময় গাড়ি চলাচল করে 3 রাস্তা একখানো, মনে করেন খুব আতঙ্কের মধ্যে থাকি। রেল কর্তৃপক্ষ বলছে সব ক্রসিংয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে গেটম্যান নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা জানান। প্রতি কিলোমিটার ওয়াইজ যদি 100 আপনি ভাগ দেন যদি, তাহলে দেখবেন যে গেটের সংখ্যা অনেক বেশি। আসলে এইটা তো রেল চালানোর জন্য অনেক সমস্যা। তো তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের যে গেটগুলো ইম্পর্টেন্ট, যেগুলোতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেগুলোতে আমরা অলরেডি লোকবল দিয়ে রাখছি। লালমনিরহাট বুড়িমারি রেলপথে গত 1 বছরের দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের পর 25 বছর পেরিয়ে গেলেও পরিকল্পনা অনুযায়ী তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প এলাকায় চাষাবাদের পর্যাপ্ত পানি নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কিছু এলাকায় পানি মিললেও খরচ পড়ছে অনেক বেশি, যাতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। ফলে 1,500 কোটি টাকার এ প্রকল্পের সুফল মিলছে না পুরোপুরি। দেশের উত্তরাঞ্চলীয় 6 জেলার 21 উপজেলায় প্রায় 5.5 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়াতে প্রায় 1,500 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় প্রায় 45 বছর আগে। জেলাগুলো হচ্ছে নীলফামারী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া। 2000 সালে প্রকল্পের উদ্বোধন করা হলেও 25 বছরে সেচের আওতায় এসেছে মাত্র 84,378 হেক্টর জমি। ফলে প্রকল্প এলাকায় প্রায় 4.5 লাখ হেক্টরেরও বেশি জমি এখনও সেচ যন্ত্রের উপর নির্ভরশীল। চাষিদের অভিযোগ, সেচ যন্ত্রের উপর চাষাবাদের নির্ভরশীলতা আর প্রকল্পের পানি সরবরাহে দুর্নীতির কারণে তাদের খরচ বেড়ে যাচ্ছে। নদীর পানি শুকায় কম, আর শ্যালোর পানি শুকিয়ে যায় অল্প, রোদের তাপতে শুকিয়ে যায়, আর নদীর পানি আমাদের শুকায় না। সরকারি পানিটি আসলে আমাদের আবার সুবিধা একটু করতে সুবিধা হয়, বুঝছেন। আমরা চাই যে ক্যানেলের পানিটি আসুক। সঠিক সময় যদি ফির পানিটা পাইতাম তাহলে ওটা দিয়েও পোষালে, সঠিক সময় পাওয়া যায় না। দেখা যায় যে অনেক সময় শ্যালো দিয়ে আবাদ করা লাগে। হিসাবে দেখা যায় প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা 180% থেকে 243% উন্নীত হয়েছে, কিন্তু দীর্ঘদিনেও নালাগুলোর সংস্কার না হয় সেচ সুবিধা কমেছে প্রায় 40,000 হেক্টরে। এখন তিস্তার পানিতে সেচ সুবিধা পাচ্ছে মাত্র 44,000 হেক্টর জমি। কর্তৃপক্ষ বলছে আরও প্রায় 20,000 হেক্টর জমি সেচের আওতায় আনার প্রকল্প নেওয়া হয়েছে, যাতে বাড়তি উপকার পাবেন কৃষকরা। প্রতি একরে আমাদের বছরে 480 টাকা সার্ভিস চার্জ দিয়ে তারা সেচ নিচ্ছে। এইটা যদি না থাকতো এই প্রকল্প, সেক্ষেত্রে শ্যালো মেশিন দিয়ে বা অন্য মাধ্যমে যদি এই সেচ দিত, তাহলে বছরে তাদের প্রায় 10,000 টাকা প্রতি একরে খরচ হতো। কম কীটনাশক এবং সার ব্যবহার থেকে প্রতি এক সিজনে আমরা হিসাব করে দেখছি প্রায় 30 কোটি টাকার মতো সাশ্রয় হয়। স্থানীয়দের অভিযোগ, তিস্তার উজানে পানি প্রবাহ কমে গেছে, এ কারণে প্রকল্প এলাকায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না কৃষকরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রংপুর। খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের সময় স্থানীয়দের হামলায় ইউএনও, ওসি ও আনসার সদস্যসহ অন্তত 15 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে রামগড় ইউনিয়নের পূর্ব বলিপাড়া ও দক্ষিণ লামুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে রামগড়ের পূর্ব বলিপাড়া ও দক্ষিণ লামুকপাড়া এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের উপর হামলা করে স্থানীয়রা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও আনসার সদস্যসহ অন্তত 15 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ, রাবার বুলেট ছোড়ে আনসার। পরে আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কৃষকদের সেচের পাম্প মেশিন ভাঙচুর করলে উত্তেজনা দেখা দেয়। কৃষি জমির উপরে তারা খনন করে বালু উত্তোলন করছে এবং বালু উত্তোলনের মোবাইল কোর্ট পরিচালনাকালীন 100 থেকে 150 জনের মতো বালু উত্তোলনকারী দুষ্কৃতকারী সন্ত্রাসী মোবাইল কোর্টের উপরে অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে সর্বমোট 11 জন সদস্য আমাদের আহত হয়। কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন খামারে প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। খামারিরা বলছেন, এলাকার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহের মতো পর্যাপ্ত গরু রয়েছে। তবে গরুর খাদ্যের দাম বাড়ায় বাড়তি খরচের লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। ঈদুল আজহা সামনে রেখে কিশোরগঞ্জের 542 খামারে চলছে গবাদি পশু লালন পালনের কাজ। জেলায় এবার কোরবানির জন্য 1,52,185টি গরুর চাহিদা থাকলেও প্রস্তুত রয়েছে 1,91,406টি। খামারিরা বলছেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করা হচ্ছে। ক্ষতিকর স্টেরয়েড বা ইনজেকশনের পরিবর্তে খাওয়ানো হচ্ছে খড়, ভুসি, ঘাস। গরু তো মনে হয় যে লাভের আশায় পাল্টাচ্ছি। গেল বছর আপনার গরু পাইলে লস হয়েছে, এবার বাজার শুরু হইলে মনে হইতেছে যে গরুর বাজার ভালো হবে। খাদ্য করণ লাগে বেশি, ভুট্টোর খাদ্য খাওয়ায়, এগুলা খাওয়াইয়া পরে পাল্টাছি। ফার্মা বিক্রি না হইলে আমরা বাজারে নেই, যেখানে 10টা বেশি পাই এই চিন্তা ভাবনা করি আমরা বেচা নেন। হবিগঞ্জের 9টি উপজেলার 600 খামারে কোরবানির পশু লালন পালনে ব্যস্ততা বাড়লেও গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে খামারিদের খরচ। তবে হাটে পশু বিক্রির মাধ্যমে খরচ পুষিয়ে লাভের আশায় দিন গুনছেন তারা। খাবারের দাম বেশি হওয়াতে আমরা চিন্তায় পড়ে গেছি। এখন আমরা লাভবান হইব কিনা এটা বাকিটা আল্লাহই জানে। দেশে খাবার খাওয়াইয়া আমরা গরুরে লালন পালন করি। নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পরিচর্যায় খামারিদের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে সচেতন করছে প্রাণী সম্পদ বিভাগ। চলছে তদারকিও। স্টেরয়েড ব্যবহার না করে শুধুমাত্র দানাদার এবং ঘাস এবং সাইলেজ খাবার খাওয়াইয়ে সামনের কুরবানির জন্য তাদের গবাদি পশুগুলোকে প্রস্তুত করছে। তাদেরকে লিফলেট বিতরণ করেছি এবং সাইড বাই সাইড আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং আশা করি এই বছর আমাদের যে উদ্বৃত্ত আছে গরু, তা কোরবানির এতে আশা করি কোনো সমস্যা হবে না। পশুর হাট ছাড়াও সরাসরি খামার থেকে কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। খামারিরা বলছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পর্যাপ্ত পশু রয়েছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহযোদ্ধা, ভক্ত, স্বজন ও অনুরাগীদের চোখের জলে চিরবিদায় নিলেন স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। পরে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান। দেশের নাট্য অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আতাউর রহমান। 1941 সালে নোয়াখালীতে জন্ম নেয়া আতাউর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত। নাট্য নির্দেশনা, অভিনয় এবং সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে হয়ে ওঠেন অনন্য নাট্য ব্যক্তিত্ব। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আতাউর রহমানকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় দেশের নাট্য অঙ্গনে তার অবদানের কথা স্মরণ করেন নাট্য অঙ্গনের সহযোদ্ধা, শিল্পী, কলাকুশলী ও অনুরাগীরা। গ্রুপ থিয়েটার আন্দোলন, সেটার চর্চার ক্ষেত্রে আতাউর রহমানের যে অবদান, সেটা ইতিহাসে লেখা থাকার কথা। 72 সাল থেকে তার হাত ধরে আমার মঞ্চে আগমন। এমন একটি ব্যাপার যে এই শূন্যতার সৃষ্টি হবেই হবে। একসময় আমরা এই আজকে কথা বলছি, কালকে হয়তো নাই। এর আগে রাজধানীর মগবাজারে তার জানাজায় অংশ নেন স্বজন, সহকর্মী, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা। উনি অনেক বড় একটা ডিরেক্টর ছিলেন, স্টেজের অনেক বড় ডিরেক্টর ছিলেন। তাকে যে সবাই মনে রেখেছে এরপরও, কারণ তার কাজের জন্যই হয়তো মনে রেখেছেন। আমি তখন টেলিভিশনে লিখতাম। পরবর্তীকালে যখন আমরা নবনাট্য আন্দোলন শুরু করি, নতুন নাট্য আন্দোলন, তার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে পরিচিত।
শুক্রবার রাতে বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংস্কৃতি ও নাট্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে 2001 সালে 21শে পদক এবং 2021 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন আতাউর রহমান। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।